বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসে আজকের পর্ব সংখ্যা ২৪। উপন্যাস অংশ একই। সেই ২৪ নং অংশটি হল, বিমলবাবু যখন রাখালের খোঁজ করিতেছিলেন সে তখন কলিকাতার বাহিরে। রেণু ও বজ্রবাবুকে বৃন্দাবনে পৌঁছিয়া দিতে গিয়াছে। ফিরিয়া আসিয়া বিমলবাবুর সহিত সাক্ষাৎ করিলে বিমলবাবু অভিযোগ করিলেন, একটা দিন অপেক্ষা করিলে আমার সঙ্গে বজ্রবাবুর দেখা হতো, তুমি কেন তার ব্যবস্থা এখনো করলে না রাজু? তোমাকে তো আমি চিঠি লিখেছিলাম। ওরা যে আপনার সঙ্গে সাক্ষাৎ এড়াবেন বলেই তাড়াতাড়ি করে চলে গেলেন। তার কারণ তা জানি না, তবে কাকাবাবুর চেয়ে রেণুই বেশি ব্যস্ত হয়েছিল। বুঝেছি। বিমলবাবু কতক্ষণ মৌন রহিয়া পরে বলিলেন, বৃন্দাবনে কোথায় ওদের রেখে এলে? গোবিন্দজির মন্দিরের কাছাকাছি একটা গলিতে। বাড়িখানি বড়, অনেক ঘর ভাড়াটে থাকে। এরা নিয়েছেন দুখানি শোবার ঘর, একটু রান্নার জায়গা, আর ভাড়া সামান্যই। বিমলবাবুর চিন্তিত মুখে বলিলেন, তুমি ছাড়া তো ওদের দেখাশোনার কেউ রইল না। আমার মনে হয় অন্তত কিছুদিনও এ সময় বৃন্দাবনে গিয়ে তোমার থাকা দরকার। কিন্তু তার ফলে আমার জীবিকা যে এখানে অচল হয়ে দাঁড়াবে। বিমলবাবু নতমস্তকে চিন্তা করিতে লাগিলেন। অনেকক্ষণ নিঃশব্দে কাটিয়া গেল। রাখাল বলিল, আপনি অদৃষ্ট মানেন কি না জানি না, আমি কিন্তু মানি। বলিয়া মাত্রই এ কথার উত্তর না দিয়া বিমলবাবু বলিলেন, তুমি বোধহয় শুনেছ তারক হাইকোর্টে বেরুচ্ছে। প্র্যাকটিস মন্দ হচ্ছে না, মনে হয় ওর উন্নতি হবেই। ছেলেটির বড় হবার আকাঙ্ক্ষাও খুব। অনেক আশা করেছিলাম ওর হাতে রেণুকে দেব, কিন্তু বজ্রবাবুর সঙ্গে তো এ বিষয়ে আলোচনারই সুযোগ হলো না। রাখাল বিস্মিত হইয়া বিমলবাবুর পানে চাহিয়া রহিল। বিমলবাবু পুনরায় বলিলেন, তোমার নতুন মারও তাই ইচ্ছে ছিল। শুনলে হয়তো বজ্রবাবু রাজি হতেন। রাখাল মৃদুকণ্ঠে কহিল, কিন্তু তারক কি রাজি হয়েছে? তাকে এখনো বলা হয়নি, তবে তোমার নতুন মা তাকে আভাসে কতকটা জানিয়ে রেখেছেন। রাখাল আবার বলিল, আপনার কি মনে হয় সে প্রস্তাবে সম্মত হবে? বিমলবাবু বলিলেন, সম্মত না হবার তো কারণ দেখি না। রেণু সকল দিক দিয়েই যোগ্য পাত্রী। একমাত্র ত্রুটি তার বাপ এখন দরিদ্র, কিন্তু মায়ের যা কিছু আছে রেণুই পাবে। তারক নিজে তোমার নতুন মাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে, তারই কাছে সে রয়েছে। সুতরাং কোন দিক দিয়ে তার অমত হওয়ার আর কারণ ঠিক দেখা যায় না। রাখাল চুপ করিয়া রহিল। বিমলবাবু বলিলেন, রাজু, তোমাকে একটি কাজ করতে হবে। রাখাল বলিল, কি বলুন? তারকের কাছে এই বিবাহের প্রস্তাবটা তোমাকেই তুলতে হবে। রাখাল আশ্চর্য হইয়া বলিল, আপনি কি শোনেননি রেণু বিবাহ করতে একেবারেই অসম্মত? তাকে রাজি করাবার ভার আমার। তুমি তারকের কাছে বিষয়টা উপস্থাপন করে তার মতামতটা আমাকে জানাবে। আমি নিজেই বৃন্দাবনে গিয়ে রেণুকে সম্মত করিয়ে আসতে পারব। রাখাল বলিল, আপনি ভুল বুঝছেন। রেণু বা তারক কেউই এই বিবাহে সম্মত হবে বলে মনে হয় না। বিমলবাবু বলিলেন, এ রেণুর কথা থাক, তারক কেন রাজি হবে না বলতো? সে আমি কি করে বলবো? তবে সম্ভবত হবে না বলেই মনে হয়। তুমি একবার প্রস্তাব করেই দেখো না। আচ্ছা। বাসায় ফিরিয়া বাহিরের পরিচ্ছদ না ছাড়িয়াই বিছানার উপর লম্বা হইয়া রাখাল শুইয়া পড়িল। চক্ষু বুজিয়া সম্ভব অসম্ভব কত কি ভাবনা ভাবিতে ভাবিতে খাওয়ার সময় উত্তীর্ণ হইয়া গেল, খেয়াল রহিল না। বুড়ি নানি কিছুদিন যাবৎ অসুস্থ হইয়া শয্যাগত আছে। কাজ করিতে আসিতে পারে না, তাহার দহিত্রকে কাজে পাঠায়। নানির নাতির বয়স বেশি নয়, বছর 13-14 হইবে। নাম নীলু।
খুব হাসি খুশি স্ফূর্তিবাজ ছেলেটি সর্বদা কণ্ঠে গুনগুন করিয়া গানের সুর লাগিয়াই আছে। কাজকর্ম বেশ চটপট করিতে পারে, তবে প্রায় প্রতিদিনই রাখালের দুটা একটা চায়ের পেয়ালা, পিরিচ না হয় কাঁচের প্লেট বা কাঁচের গ্লাস তার হাতে ভাঙিয়া থাকে। যখনই সে অপ্রতিভ মুখে লম্বা জিভ কাটিয়া রাখালের সম্মুখে আসিয়া দাঁড়ায়, রাখাল তাহার চেহারা দেখিয়া বুঝিতে পারে আজ আবার কাজে জিনিস একটা গেল। কাঁচের ভাঙা টুকরাগুলি সাবধানে ফেলিয়া দিতে বলিয়া রাখাল তাহাকে ভবিষ্যতে কাঁচের সামগ্রী সতর্কভাবে নাড়াচাড়া করিবার মৃদু সৎ উপদেশ দেয়। তৎক্ষণাৎ প্রবলভাবে মাথা হেলাইয়া সম্মতি জ্ঞাপন করিয়া আবার 3 লাফে নীলু ছুটিয়া চলিয়া যায়। রাখাল তাহার নানি বুড়ির এই নাতিকে আদর করিয়া ডাকে নীলু খুড়ো। বেলা 4টার সময় নীলু আসিয়া যখন রাখালকে ডাকিয়া জাগাইল, চোখ রগড়াইয়া বিছানায় উঠিয়া বসিয়া তাহার খেয়াল হইল আজ খাওয়া হয় নাই। বিমলবাবুর সহিত দেখা করিয়া বাড়ি ফিরিয়া কাপড় জামা না ছাড়িয়া বিছানায় শুইয়াছিল। কখন যে ঘুমিয়া পড়িয়াছে টের পায় নাই। ঘড়ির পানে চাহিয়া রাখাল নিজের পরে বিরক্ত হইল। আজকাল তাহার যেন কি হইয়াছে, ঘরদোয়ার, কাজকর্ম, বেশভূষা, শরীর স্বাস্থ্য কোনো দিকে আর মনোযোগ নাই। এমনকি সব দিন খাওয়া দাওয়ারও খেয়াল থাকে না আর। এ ভালো নয়। গরিব মানুষ সে, এরকম খামখেয়াল বড় মানুষদেরই সাজে, যাদের প্রতিবারের পেটের অন্ন প্রতিদিনের উপার্জনের উপর নির্ভর করে। তাদের এই অন্যমনস্কতা শোভা পায় না। বারংবার সুদীর্ঘ কামাই করার দরুন তাহার টিউশনিগুলি একে একে গিয়াছে। কেবল একটি মাত্র টিউশনি আজও কোনো ক্রমে টিকিয়া আছে। সে কেবল রাখাল তাহাদের সময় অসময়ের একমাত্র বিশ্বস্ত কাজের মানুষ বলিয়া। টিউটর রূপে তাহার মূল্য না থাকিলেও বন্ধু হিসাবে, বিশ্বস্ত কাজের লোক হিসাবে মূল্য আছে। নিজের লেখাপড়ার কাজও এইসব ঝঞ্ঝাটে বন্ধ হইয়া গিয়াছে। যাত্রার পালা লেখা ও বেনামিতে নাটক রচনায় বহুদিন আর হাত দিতে পারে নাই। ব্যাংকের ও পোস্ট অফিসের পাস বহিতে জমার ঘর শূন্য হইয়া আসিয়াছে। খাবারের দোকানে, মুদির দোকানে এবং গোয়ালার কাছে কিছু কিছু টাকা বাকি পড়িয়াছে। যদিও সে আজকাল আর নিজের পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদের শৌখিন বিলাসে একেবারেই মনোযোগী নয়, তবুও দর্জি ও ধোবার বিল বোধ হয় বেশ কিছু জমিয়াই আছে। নীলুর ডাকে রাখাল উঠিয়া মুখ ধুইতে ধুইতে বলিল, নীলু খুড়ো, ওই স্টোভটা ধরিয়ে লক্ষ্মী ছেলের মতো চায়ের জলটি চড়িয়ে দাও দেখি। নীলু ঘরের সম্মুখে দালানে এঁটো বাসন দেখিতে না পাইয়া বিস্মিত হইয়া রাখালের নিকটে আসিয়াছিল। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করিল, বাবু, আপনার কি অসুখ করেছে? রাখাল তাহার মুখের পানে তাকাইয়া বলিল, কে বললে রে? কিচ্ছু খাননি যে? রাখাল হাসিয়া বলিল, না, অসুখ করেনি, এমনি আজ খাইনি। তুমি এখন একটা কাজ করো তো নীলু খুড়ো, চায়ের জলটা চড়িয়ে দিয়ে ওই মোড়ের দোকান থেকে গরম সিঙাড়া কিছু নিয়ে আসো, চায়ের সঙ্গে খাওয়া যাবে। নীলু স্টোভ জ্বালিয়া চায়ের জল বসায়া খাবার আনিতে চলিয়া গেল। রাখাল চা তৈরি করিতে বসিল। একবার মনে হইল এত হাঙ্গামা না করিয়া সারদার কাছে গিয়া বলিলেই তো হয়, আজ অসময়ে ঘুমাইয়া পড়িয়াছিলাম, ভাত খাইতে ভুল হইয়া গিয়াছে, ব্যাস, তারপরে আর কিছু ভাবিতে হইবে না। কল্পনায় সারদার স্তম্ভিত ক্রুদ্ধ মুখের অন্তরালে যে ব্যাকুল স্নেহের সংগুপ্ত রূপ রাখালের চোখে ভাসিয়া উঠিল, তাহা স্মরণ করিয়া বুকের ভেতর হইতে একটি গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। না, সারদার নিকট যাওয়া উচিত নয়। বেচারি নিরুপায়, বেদনায় মর্মাহত হইবে মাত্র। রাখাল জানে সারদার কি বিপুল আকাঙ্ক্ষা দেবতাকে নিজের হাতে সেবা যত্ন করিবার। উন্মনা চিত্তে চায়ের সরঞ্জাম লইয়া রাখাল পেয়ালায় চা ঢালিতে প্রবৃত্ত হইল। সারদা ও সবিতাতে আলাপ চলিতেছিল। সবিতা বলিলেন,
তোমাদের সোনাপুরের গল্প বলো সারদা, শুনি। সারদা হাতে সেলাইয়ের কাজ করিতে করিতে জবাব দিল, আপনাকে যে একবার দেখেছে মা, তাকে আর চিনিয়ে দিতে হবে না যে রেনু আপনারই মেয়ে। কেবল চেহারাতেই সে আপনার মেয়ে হয়নি, বুদ্ধিতে, মর্যাদাশীলতায়, মনের আভিজাত্যে সে আপনারই প্রতিচ্ছবি। সবিতা বলিলেন, সারদা, এমন করে কথা কইতে শিখলে তুমি কার কাছে? এ তো তোমার নিজের ভাষা নয়। সারদা লজ্জিত হইয়া মাথা অবনত করিল। রেনুর সম্বন্ধে এ সকল কথা তুমি আর কারো সাথে আলোচনা করেছ বুঝি? সারদা সলজ্জ সংকোচে বলিল, হ্যাঁ, সোনাপুরে দেবতার সঙ্গে রেনুকে নিয়ে আমাদের আলোচনা হতো। সবিতা হাসিয়া সারদার মাথায় পিঠে সস্নেহে হাত বুলিয়া বলিলেন, তুমি বুদ্ধিমতী মেয়ে, আমি জানি। সারদা উৎসাহিত হইয়া বলিল, সত্যি মা, এত বেশি সাদৃশ্য বড় দেখা যায় না। রেনু যেন একেবারে আপনারই ছাঁচে করা। সবিতা তরস্ত গলায় বলিয়া উঠিলেন, না না, অমন কথা মুখে এনো না সারদা, আমার মতন যেন কিছুই না হয় তার। সারদা একটু অপ্রস্তুত হইয়া বলিল, আচ্ছা, ও কথা থাকুক, এখন কাকাবাবুর গল্প করি, কেমন? সবিতা বলিলেন, বলো। কাকাবাবু মানুষটি বড় ভালো, কিন্তু মা সংসারে থেকেও তিনি সংসার উদাসীন, গোবিন্দ গোবিন্দ করেই পাগল। ইহ সংসারে গোবিন্দ ছাড়া কিছুরই প্রতি তার আসক্তি আছে বলে মনে হয় না। সবিতা রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিলেন, নিজের মেয়ের প্রতিও না? সবিতার শঙ্কাকুল মুখের পানে তাকাইয়া সারদা কৈফিয়তের সুরে বলিল, তিনি সংসারের সকল ভাবনা ইষ্টদেবের পায়ে সঁপে দিয়েছেন। তার মেয়েও বোধ হয় তার বাইরে নয় মা। সবিতা পাষাণ প্রতিমার ন্যায় নিশ্চল হইয়া রহিলেন। সারদার সান্ত্বনার স্বরে বলিল, আকুলি ব্যাকুলি করেও তো মানুষ নিজে কিছুই পারে না, তার চেয়ে ভগবানের উপরে নির্ভর করে থাকাটাই তো ভালো মা। সবিতা আর্ত কণ্ঠে বলিলেন, সারদা, তুমি বুঝবে না, তুমি নিজে সন্তানের মা হও নিজে। সন্তান যে কি তা পুরুষ মানুষ বোঝে না। যে মেয়েরা মা হয়নি তারাও ঠিক বুঝতে পারে না। রেনুর সম্বন্ধে আজ আমি কি করে তোমার কাকাবাবুর মতো নিশ্চিন্ত থাকব? 24 ঘন্টা ওই গোবিন্দ গোবিন্দ করে দিনপাত করাতেই তো সংসারের সর্বনাশ ঘটেছে, ব্যবসার সর্বনাশ ঘটেছে। এখনো কি চৈতন্য হলো না? মেয়েটার মুখ চেয়েও ধর্মের ঝোঁক থেকে এখনো একটু নিবৃত্ত হতে পারলেন না? সারদা ভীত চোখে সবিতা আরক্তি মুখের পানে তাকাইয়া রহিল। সবিতা উত্তেজিত অথচ অত্যন্ত মৃদু গলায় বলিতে লাগিলেন, এতকাল ভাবতাম আমার স্বামীর মতো স্বামী বুঝি কখনো কারো হয়নি, হবে না। এখন আমার সে ভুল ভেঙেছে। এখন বুঝেছি আমার স্বামীর মতো আত্মসর্বস্ব মানুষ সংসারে অলবই। নিজের স্ত্রী, নিজের সন্তানের প্রতি যে মানুষ অচেনার মতো উদাসীন, এমন মানুষের কি প্রয়োজন ছিল বিবাহ করার? বিবাহ করেছেন ওর গোবিন্দরই জন্য, বুঝলে সারদা? তোমরা যাকে ওর মহত্ব বলে ভাবো, সেটা ঠিক তার উল্টো। কার মহত্ব উল্টো নতুন মা? রাখাল ঘরে প্রবেশ করিতে করিতে হাসি মুখে প্রশ্ন করিল। সবিতা ঘাড় ফিরিয়া শান্ত গলায় বলিলেন, তোমার কাকাবাবুর। মুহূর্ত মধ্যে রাখালের হাস্যপ্রসন্ন মুখ গম্ভীর হইয়া উঠিল। সবিতা তাহা লক্ষ্য করিয়া হাসিয়া বলিলেন, আমার রাজু তার কাকাবাবুর এতটুকু নিন্দে সইতে পারে না। রাখাল গম্ভীর মুখে বলিল, সেটা তো একটু আশ্চর্য নয় মা। সংসারে কাকাবাবুরও যে নিন্দে হতে পারে, এইটি কি সবচেয়ে আশ্চর্য নয়? সবিতা বলিলেন, রাজু, আমি তোর কাকাবাবুর নিন্দে করিনি, কিন্তু আজ যে। রাখাল হাত জোর করিয়া বলিল, আজ আর কিছু বলবেন না মা, আমি আগেকার মানুষ, আজকের খবর জানি নে, জানতেও চাইনি। যেটুকু আগের খবর জানি সেইটুকু পাছে ভেঙে যায়, সেই ভয়ে এখন সশঙ্ক হয়ে আছি। সবিতা ক্ষণকাল রাখালের পানে চাইয়া তাকিয়া ধীরে ধীরে বলিলেন, পাগল ছেলে, এককালে জানা কখনো চিরকালের হতে পারে না। জোর করে তা করতে গেলে হয় চোখ বুজে অন্ধ হয়ে থাকতে হয়, না হয় চরম ক্ষতির দুঃখ ভোগ করতে হয়। সংসারের এই নিয়ম। সবিতার কণ্ঠস্বরের গভীর স্নেহ উচ্চারিত হইল। রাখাল আর কথা কহিল না। সারদা উঠিয়া যাইতেছে দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, তারক এখন বাড়ি আছে কি জানো সারদা? সারদা বলিল,
আজ তো কাছারি নেই, সম্ভবত নিচে তার আপিস কামরাতে আছে। রাখাল বলিল, তারকের সাথে একটু দরকারি কথা আছে, আমি চললাম নতুন মা। সবিতা বললেন, চা খেয়ে যেও রাজু। ও সারদা, তুমি যে কচুরি তৈরি করেছ রাজুকে চায়ের সঙ্গে দিতে ভুলো না। সারদা হাসি মুখে বলিল, সে তো উনি খেতে চাইবেন না মা, খেলেও নিন্দে করবেন। রাখালের মন আজ ভালো ছিল না। অন্য সময় হইলে সারদার এই কথা লইয়াই হয়তো তাহাকে খেপাইবার জন্য অনেক কিছু বলিত। চিত্ত আজ অপশূন্য বলিয়াই বোধ হয় বিরস কণ্ঠে বলিল, না, ঘরের তৈরি খাবার খাওয়া আমার অভ্যাস নেই সারদা, ইচ্ছেও নেই। যাদের জন্য তৈরি করেছ তাদেরই খাইও। সারদা বিস্মিত নয়নে রাখালের পানে তাকায়া রহিল। তাহার বিবর্ণ মুখের প্রতি দৃষ্টি পড়া মাত্র রাখালের মনের মধ্যে বেদনা ধপ করিয়া উঠিল। কিন্তু কোনো কথা না কইয়া ঘর হইতে সে বাহির হইয়া গেল। সবিতা সারদার পানে তাকায়া সস্নেহ সান্ত্বনা সুরে বলিলেন, ওর কথাই মনে দুঃখ পেও না সারদা, আমার পরে রাগ করেই ও তোমাকে কঠিন কথা শুনিয়ে গেল। নানা কারণে রাজুর মনের অবস্থা এখন ভালো নেই মা। অকারণে আকস্মিক ভস্মিত হইয়া সারদা স্তম্ভিত হইয়া গিয়াছিল। সবিতার সান্ত্বনা বাক্যে রুদ্ধ বেদনা সংযম মানিল না। হঠাৎ ঝরঝর করিয়া দুই চোখ বাহিয়া জল ঝরিয়া পড়িল। অশ্রুপ্লাবিত সারদা আকুল স্বরে বলিয়া উঠিল, আমি কি দোষ করেছি মা? দেবতা যখনই যার উপরে রাগ করেন আমাকেই বিধে বিধে কঠিন কথা শুনিয়ে চলে যান। সারদাকে কাছে টানিয়া লইয়া সবিতা বলিলেন, ও যে তোমাকে আপনজন বলেই মনে করে মা, তোমাকে সত্যিকারের স্নেহ করে বলেই না তোমার পরে ওর যত আঘাত। ওর যে আপন বলতে সংসারে কেউ নেই সারদা। সারদার উদ্বেলিত অশ্রুধারা তখনও সংযত হয় নাই। বাষ্পরুদ্ধ কণ্ঠে অভিমানের সুরে বলিল, আমারই যেন সংসারে সব কেউ আছে মা, আমি তো কই যখন তখন কাউকে এমন করে কথার খোঁচা বিধি নেই। সবিতা হাসিয়া বলিলেন, সকলের প্রকৃতি তো সমান হয় না মা। সারদা বলিল, উনি জানেন আমি সবকিছু সইতে পারি, কিন্তু ওর ওই একটা বিদ্যুৎ কিছুতেই সইতে পারি না। এই জেনে শুনেও তবুও উনি আমাকে অমন করে বলেন। সারদা চক্ষু মুছিতে মুছিতে উঠিয়া গেল। রাখাল তারকের বসিবার ঘরে প্রবেশ করিয়া দেখিল, সেক্রেটারিয়েট টেবিলের সম্মুখে চেয়ারে উপবিষ্ট তারক মোকদ্দমার কাগজপত্র দেখিতে অভিনিবিষ্ট। রাখালের জুতার আওয়াজে অল্প মাথা তুলিয়া তাকাইতে গিয়া চকিত হইয়া বিস্মিত কণ্ঠে বলিল, এ কি রাখাল যে? টেবিলের কাছাকাছি একখানি চেয়ারে বসিতে বসিতে রাখাল বলিল, কেন, আসতে নেই নাকি? থাকবে না কেন? আসো না বলেই তো আশায় আশ্চর্য হচ্ছি। আসি তো প্রায়, তা জানি, কিন্তু সে তো আমার কাছে নয়, অন্দর মহলে। রাখাল হাসিয়া বলিল, অন্দরেই ডাক পড়ে, তাই সেখানে আসি। তারও রহস্যতরল কণ্ঠে কহিল, আজ কি সদর থেকে ডাক পেয়েছ নাকি? না, আজ সদরকে আমারই প্রয়োজন। নিশ্চয়ই কোনো মামলার ব্যাপার নয় আশা করি। মামলাই বটে, দুনিয়ায় কোনো ব্যাপারটা মামলার অন্তর্গত নয় বলতে পারো? তারক হাসিতে লাগিল। রাখাল বলিল, শুনলাম বেশ ভালো রকম প্র্যাকটিস হচ্ছে তোমার। মৃদু ভ্রুকঞ্চিত করিয়া তারক বলিল, তোমাকে কে বললে? যেই বলো, কথাটা তো সত্যি। এবার আপনজনদের মধ্যে মিষ্টান্ন বিতরণের ব্যবস্থা করো একদিন। তারক বলিল, পাগল হয়েছে বুঝি? কোথায় প্র্যাকটিস? এখন তো শুধু সিনিয়রের দরজায় ধর্ণা দিয়ে পড়ে থাকা, আর তার যত কিছু খাটুনির বোঝা গাধার মতন বওয়া। রাখাল বলিল, তাই নাকি? তাহলে বিমলবাবু ভুল বলেছেন বোধ হয়। তারক চকিত হইয়া বলিল, বিমলবাবু তোমাকে এ কথা বলেছেন নাকি? হ্যাঁ। তার সঙ্গে কবে দেখা হলো? কি বলেছেন বলো তো? তারকের কণ্ঠস্বরে আগ্রহ ফুটিয়া উঠিল। রাখাল হাসিয়া বলিল, সে অনেক কথা, তুমি এখন ব্যস্ত রয়েছ, শুনবার সময় হবে কি? হবে, তুমি বলো। তারকের চোখে মুখে ব্যগ্র কৌতূহল লক্ষ্য করিয়া রাখাল মনে মনে হাসিলেও মুখে নির্বিকার ভাব বজায় রাখিয়া বলিল, চলো সামনের পার্কে বসে কথা কইবে। তারক বলিল, বেশ, তাই চলো। ব্রিফে তারা ক্ষিপ্র হস্তে গুছাইয়া ফিতা বাঁধিতে বাঁধিতে তারক বলিল, বসো, বাড়ির ভিতর দিয়ে একটু চায়ের ব্যবস্থা করে আসি, চা খেয়ে একেবারেই বেরোনো যাবে। রাখাল বলিল, আমি যে এইমাত্র বাড়ির ভিতরে বলে এসেছি চা খাবো না। তারক সংক্ষেপে বলিল, তাহ, চায়ের ব্যাপারে নাকে হা করলে দোষ নেই।
তারক দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেলে রাখাল দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া চেয়ারের পিঠে হেলান দিয়া নানা কথা ভাবিতে লাগিল। গায়ে মুগার পাঞ্জাবি, পায়ে গ্রিসিয়ান স্লিপার চড়াইয়া তারক ফিরিয়া আসিল। তার পিছু পিছু ঝি টেরেতে করিয়া চা এবং 2 প্লেট কচুরি লইয়া ঘরে প্রবেশ করিল। রাখাল বিনা বাক্য বয়ে চায়ের পেয়ালা ও কচুরির প্লেট তুলিয়া লইয়া সদ্ব্যবহার শুরু করিয়া দিল। অল্প সময়ের মধ্যে প্লেট শূন্য করিয়া বলিল, তারক, তোমাদের চা দাইনিকে একবার স্মরণ করতে পারো? তারক চায়ে চুমুক দিতে দিতে হাঁকিল, শিবুর মা, এদিকে শুনে যাও। ঝি আসিলে রাখাল বলিল, বাড়ির ভিতরে গিয়ে বলো রাজুবাবু আরও খান কয়েক কচুরি খেতে চাইছেন। ঝি চলিয়া গেল। তারক খাইতে খাইতে হাসিয়া বলিল, রাজুবাবু খান কয়েক কচুরি খেতে চাইছেন শুনলে এখনই 1 ঝুড়ি কচুরি এসে পড়বে, কিন্তু বাড়ির ভিতর থেকে। রাখাল দ্বিতীয় পেয়ালা চায়ে চুমুক দিতে দিতে বলিল, আর তারকবাবু খেতে চেয়েছেন শুনলে 1 গাড়ি কচুরি আসবে বোধ হয়। কচুরির কও আসবে না, শুধু সংবাদ আসবে ফুরিয়ে গেছে। বাজার থেকে গরম কচুরি এখনই কিনে আনিয়ে দেওয়া হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। রাখাল হাসিয়া ভ্রুকুটি করিল, বলিল, তাই নাকি? তারক বলিল, একটু বাড়িয়ে বলিনি। 8 ঘণ্টা টানা পৌরা দাসী শিবুর মা অহেতুক অতি সংকোচে জড়সড় হইয়া 1 প্লেট গরম কচুরি আনিয়া রাখালের সামনে ধরিয়া দিল। তারক হাসিয়া বলিল, দেখলে তো, একেবারে ডজন হিসাবে এসে গেছে। রাখাল মৃদু হাসিয়া শিবুর মাকে উদ্দেশ্য করিয়া বলিল, আমি তো রাক্ষস নই বাছা, এতগুলো কচুরি এনেছ কেন? তাই এনেছ যখন খাচ্ছি সবগুলি, কিন্তু কচুরি তুমি বাপু ভালো তৈরি করতে পারোনি, বুঝলে? যা ঝাল দিয়েছ পেটের ভিতর পর্যন্ত জ্বালা করছে, একটু ঝালটা কম দিলেই ভালো করতে। শিবুর মা অবগুণ্ঠনটি আরো খানিক টানিয়া লজ্জায় মাথা হ্যাট করিয়া অস্ফুট কণ্ঠে কহিল, কচুরি তো আমি তৈরি করিনি, দিদিমণি করেছেন। ও তাই তাই কচুরিতে এত ঝাল। তারককে লইয়া রাখাল পর্যন্ত পার্কে গিয়া বসিল। অপরাহ্ন হইয়াছে। তারক বলিল, বহুদিন বাদে তোমার সঙ্গে পার্কে বেড়াতে আসা হলো আজ। প্রত্যুত্তরে রাখাল একটু শুষ্ক হাসিল। তারক তাহা লক্ষ্য করিয়া মনে মনে ঈষৎ অস্বাচ্ছন্দ্য অনুভব করিল। বাহিরে সহজ ভাব বজায় রাখিয়া বলিল, হ্যাঁ, কি বলবে বলছিলে? বিমলবাবুর কাছে তুমি কি শুনেছ আমার সম্বন্ধে? রাখাল বলিল, শুনেছি তুমি খুব ভালো কাজকর্ম করছো, তোমার ভবিষ্যৎ অতিশয় উজ্জ্বল, তোমার মতো উদ্যোগী ও পরিশ্রমী যুবার জীবনে উন্নতি অনিবার্য। রাখাল কণ্ঠে বিদ্রুপের সুর না থাকিলেও তাহার বলিবার ভঙ্গিতে তারক উহাকে উপহাস বলিয়াই মনে করিল। ভিতরে ভিতরে জ্বলিয়া গেল, বাহিরে শান্তভাবেই বলিল, তোমাকে ডেকে বিমলবাবুর হঠাৎ এসব কথা বলার মানে কি? তা কি করে জানব? তারক গম্ভীর হইয়া পড়িল, জিজ্ঞাসা করিল, তোমার আর কিছু বলবার আছে কি? রাখাল বলিল, আছে। সেটা বলে গেল। বিকালবেলায় নিশ্চিন্ত হয়ে বসে পার্কে হাওয়া খাওয়ার উপযুক্ত বড় মানুষ আমি নই। দেখেইছ তো তুমি, কাজ ফেলে রেখে উঠে এসেছি। তারকের উষ্মায় রাখাল হাসিল, বলিল, ওকালতি পেশা যাদের, তাদের অত অধৈর্য হতে নেই হে। একটু থামিয়া পুনরায় বলিল, একটা গুরুভার বিষয় নিয়ে আলোচনার জন্যই তোমায় এখানে ডেকে আনলাম তারক। তারক নির্বাক রহিল। রাখাল গম্ভীর মুখে বলিল, তোমার বিবাহের প্রস্তাব এনেছি। রাখালের মুখের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তারক বলিল, পরিহাস করছো? পরিহাস করবার জন্য তোমার কাজের ক্ষতি করে এখানে ডেকে আনিনি, সত্যিই আমি তোমার বিবাহের প্রসঙ্গ তুলতে এসেছি। তাহলে ওটা আর না তুলে এইখানে সাঙ্গ করে ফেলা ভালো, কারণ বিবাহ করার মতো সঙ্গতি ও সুমতি কোনোটাই আমার হয়নি, দেরি আছে। রাখাল বলিল, ধরো এ বিবাহে যদি তোমার সঙ্গতির অভাব পূর্ণ হয়ে যায়, তাহলেও নয়, কারণ আমি নিজে উপার্জনশীল না হওয়া পর্যন্ত বিবাহের দায়িত্ব নিতে নারাজ। ধরো এই বিবাহ দ্বারা যদি তোমার উপার্জনের দিক দিয়েও সত্তর উন্নতি ঘটে, তাহলে তো আপত্তি নেই। তারও সন্দিগ্ধ নয়নে রাখালের মুখের পানে চাহিয়া রইল। পাত্রীটি কে? কোনো উকিল ব্যারিস্টারের মেয়ে বুঝি? না, নিতান্ত সঙ্গতিহীন নিরাশ্রয়ের কন্যা। তবে যে বললে এ বিবাহে, হ্যাঁ ঠিকই বলেছি, দরিদ্রের কন্যা বিবাহ করেও সম্পত্তি লাভ একেবারে বিচিত্র নয়। ধরো তার কোনো ধনী আত্মীয়ের যাবতীয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী সে। কে সে মেয়েটি? তুমি রাজি কি না আগে বলো, পরিচয় না জেনে বলতে পারবো না।
কি পরিচয় চাও জিজ্ঞাসা করো। মেয়ের বংশ পরিচয়, রূপ, গুণ, শিক্ষা? তারক ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, ভাবি পত্নী সম্বন্ধে সবই জানা দরকার। রাখাল অল্পক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, পাত্রী সুন্দরী বললে অল্প বলা হবে, পরমা সুন্দরী, গুণবতী, বুদ্ধিমতী, সুশিক্ষিতা, উচ্চ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে। পিতা এককালে ধনাঢ্য ব্যক্তি ছিলেন বটে, বর্তমানে করপর্দক শূন্য। পিতৃ সম্পত্তি না পেলেও পাত্রী মাতৃ ধনের অধিকারিণী। সে ধনের পরিমাণ নিতান্ত সামান্য নয়। কুলে মেলে বর্ণে গোত্রে তোমাদেরই পাল্টি ঘর। সকল দিক দিয়ে যে কোনো সুপাত্রের যোগ্য পাত্রী। পাত্রী পিতার নাম, ধাম, উপস্থিত পেশা কি জানতে পারি? তারই উপরে কি তোমার মতামত নির্ভর করছে? না। হ্যাঁ হ্যাঁ, তার সম্পূর্ণ নাও কতকটা নির্ভর করে বই কি। রাখাল আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পরে আস্তে আস্তে বলিল, পাত্রীর পিতা তোমার অচেনা নয়। আমি বজ্র বিহারী বাবুর মেয়ের কথা বলছি। তারক চমকে উঠিল, বলিল, সে কি? তুমি কোন মেয়েটির কথা বলছো? রেনুর। তুমি কি উন্মাদ হয়েছ রাখাল? তারকের কণ্ঠে তীব্র বিস্ময় ধ্বনিত হইয়া উঠিল। রাখাল তারকের প্রতি অবজ্ঞাপূর্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, উন্মাদ হলে তো ভালো হতো, কিন্তু হতে পারছি কই? উত্তেজিত কণ্ঠে তারক বলিল, হতে আর বাকি বা কি আছো? নইলে নতুন মার মেয়ে রেনুর সঙ্গে কখনো আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পারো? রাখাল বলিল, তাই এতে তোমার এত বিস্মিত বা উত্তেজিত হওয়ার কি আছে? যথেষ্ট আছে, এ নিশ্চয়ই তোমার ষড়যন্ত্র। তুমি নতুন মাকেও বোধহয় এই পরামর্শ দিয়েছ। রাখাল নির্লিপ্তভাবেই বলিল, না, আমার পরামর্শের অপেক্ষা রাখেননি। ওরা বহু পূর্ব থেকে রেনুর জন্য তোমাকে পাত্র নির্বাচন করে রেখেছেন। আমি জানতাম না এই খবর। তারক দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিল, হতেই পারে না, মিথ্যে কথা। রাখাল স্থির স্বরে বলিল, দেখো তারক, তুমি বেশ জানো আমি মিছে কথা বলিনি। তারকের চড়া গলা এবার নিম্ন গ্রামে নামিয়া আসিল। বলিল, তুমি কেন রেনুকে বিবাহ করো না? রাখাল উত্তর দিল, আমি যোগ্য পাত্র নই। রেনুর অভিভাবকেরা একথা জানেন। তারও সবিদ্রুপ কণ্ঠে বলিল, আর হতভাগ্য আমি বুঝি হলাম সব রকমে তাদের কন্যা সুযোগ্য পাত্র। তুমি পাশ করা বিদ্বান ছেলে, বুদ্ধিমান, স্বাস্থ্যবান, চরিত্রবান। হ্যাঁ, অনেকগুলি বান তো ছুঁড়ে মারলে, কিন্তু এটা কি বিবেচনায় এলো না যে ওই মেয়েকে আমি আমার পিতৃবংশের কুলবধূরূপে গ্রহণ করতে পারি নে? গরিব হতে পারি, কিন্তু মর্যাদাহীন কোনো হয়নি। রাখাল ক্রোধ স্তম্ভিত কণ্ঠে হাঁকিল, তারক, সত্য বলতে ভয় করব কিসের জন্য? তুমি নিজে কি ওই মেয়েকে বিয়ে করে আনতে পারো? তীক্ষ্ণ দৃষ্টিতে তারকের পানে তাকিয়া রাখাল বলিল, সেই মেয়েরই মায়ের আশ্রয় থেকে তারই সাহায্য নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে বুঝি তোমার বংশমর্যাদা ও কৌলিন্যের গৌরব উজ্জ্বল হয়ে উঠেছে? তারক, নিজের মনুষ্যত্বকে দলিত করে যদি উন্নতির রাস্তা তৈরি করো, সে উন্নতি তোমাকে অবনতির অতলে ঠেলে নিয়ে যাবে যেন। তারক ক্ষিপ্তের মতো লাফিয়া উঠিল, বলিল, শাট আপ, মুখ সামলে কথা কও রাখাল। তুমি জানো কি, এদের প্রত্যেকটি পয়সা আমি হিসেব করে শোধ করে দেব। এ শর্তেই আমি কর্যরূপে এই সাহায্য গ্রহণ করেছি ওদের কাছে। রাখাল হাসিয়া উঠিল, বলিল, ওহ, তাই নাকি? তবে আর কি, কর্য শোধ যখন করে দেবে, তখন ওদের সঙ্গে তোমার কৃতজ্ঞতার সম্পর্ক আর কি থাকতে পারে? কি বলো? না হয় কিছু সুদ ধরে দিলেই হবে। তারও রুক্ষ গলায় বলিল, দেখো রাখাল, এসব বিষয় নিয়ে বিদ্রুপ করো না। নিজে যা পারো না, অন্যকে তা করবার জন্য বলতে তোমার লজ্জা করে না? সে কথার জবাব না দিয়া রাখাল বলিল, তোমার সম্বন্ধে তাহলে দেখছি ভুল করিনি। আমি জানতাম তুমি এই রকমই কিছু একটা বলবে। তবু যখন শুনলাম নতুন মা নাকি তোমাকে এ সম্বন্ধে আগেই একটু জানিয়ে রেখেছেন, তখন আশা করেছিলাম হয়তোবা তোমার অমত নাও হতে পারে। তারক দাঁড়াইয়া উঠিয়া বলিল, নতুন মা কোনোদিন এমন কথা আমাকে বলেননি, বলতেও সাহস করবেন না যেন। তিনি জানেন তারক রাখাল নয়। এ প্রস্তাব রাখালের কাছে করতে পারেন, কিন্তু তারকের কাছে নয়। উত্তরের অপেক্ষা না করিয়া তারক দ্রুতপদে হনন করিয়া পার্ক হইতে বাহির হইয়া গেল। ধন্যবাদ। আজকের উপন্যাস অংশের 24 নম্বর অংশটি এখানে সমাপ্ত। পরবর্তী ভিডিওতে 25 নং অংশটি আলোচনা করব। 25 আর একটি অধ্যায় আছে, ফলে আমরা উপন্যাসটি সমাপ্তি পর্যায়ে পৌঁছে যাব। ধন্যবাদ।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।